আরজি করে জুনিয়র ডাক্তারের মৃত্যুর পর বারবার রাজ্যের পুলিশ ভর্ৎসিত হয়। হাইকোর্টের মুখে রাজ্য পুলিশের বারবার ভর্ৎসনার পর আজকে সুপ্রিম কোর্টের এই মামলার শুনানি থাকে এবং সুপ্রিম কোর্টও রাজ্য সরকারের পুলিশ বারবার ভর্ৎসিত হয়। আজকে সুপ্রিম কোর্ট কি বললো আপনাদেরকে আমরা শোনাবো। মহামান্য উচ্চ আদালতে যখন আজকে এই কেসের শুনানি ছিল, সবার আমাদের দেশের আজকে সব মানুষের আজকে দৃষ্টি ছিল আজকে এই মহামান্য শীর্ষ আদালতের ওপর। শীর্ষ আদালতে আজকে বেঞ্চে এই মামলাটি ওঠে এবং কলকাতা পুলিশের ওপর তীব্র ভর্ৎসনা জানায় মহামান্য সুপ্রিম কোর্ট। আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টের চাপের মুখে রাজ্য। শুরু থেকেই প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের একের পর এক কড়া প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যকে। কার অভিযোগের ভিত্তিতে প্রথম FIR? দেহ হস্তান্তরের 3 ঘন্টা পর কেন FIR? শুনানি শুরুতে ঘটনার ভয়াবহতা নিয়ে বিস্ময় প্রকাশ করেন দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি। সঙ্গে গোটা দেশের চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দেন তিনি। বিচারপতি JB পারদিওয়ালা জানতে চান কার অভিযোগের ভিত্তিতে এবং কখন প্রথম FIR দায়ের হয়েছিল। জবাবে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানান, মৃতের বাবার অভিযোগের ভিত্তিতে প্রথম FIR দায়ের হয়েছিল। পরে অধ্যক্ষ অভিযোগ জানান। এরপরই প্রধান বিচারপতি প্রশ্ন করেন, FIR দায়ের হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই দেহ দিয়ে দেওয়া হয়। প্রধান বিচারপতি আরও জানতে চান, তাহলে প্রথম অভিযোগ কখন দায়ের করা হয়? রাজ্যের তরফ থেকে জানানো হয় রাত 11:45 প্রথম FIR দায়ের হয়। এত দেরিতে FIR কেন, সেই নিয়ে প্রশ্ন করেন প্রধান বিচারপতি। কলেজের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল কেন অভিযোগ দায়ের করেননি, সেই প্রশ্ন করেন। কার্যত সে সময় চুপ থাকতে হয় রাজ্যের আইনজীবীকে। একই সঙ্গে 14ই আগস্ট রাতের আরজিকর হামলার ঘটনা নিয়ে দেশের শীর্ষ আদালতের প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্য সরকারকে। রাতে এত মানুষ কি করে হাসপাতালে ঢুকে তাণ্ডব চালালো, সেই নিয়েও প্রশ্ন করেন খোদ প্রধান বিচারপতি। একই সঙ্গে আরজিকরের হাসপাতালের নিরাপত্তা নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। নিরাপত্তার দায়িত্ব দেওয়া হলো CISFকে। মামলার পরবর্তী শুনানি রয়েছে 22শে আগস্ট। আজকে প্রধান বিচারপতির বেঞ্চে আজকে এই মামলা ওঠে এবং সেখানে এই তথ্যগুলো উঠে আসে। প্রধান বিচারপতি বারবার জানতে চান যে যদি ঘটনাটা সকালবেলা ঘটে তাহলে রাত্রে 11:45 ডেকে গেল একটা FIR দায়ের করতে, এবং আজকে হাসপাতালের তরফ থেকে কে বা কার নির্দেশে তার পরিবারকে জানানো হয় যে এটা একটা সুসাইড কেস। এত বড় একটা ঘটনা ঘটে গেল, একটা চিকিৎসকের মৃত্যু ঘটলো এবং সেখানে রক্তাক্ত দেহ পাওয়া গেল, সেখানে কে বা কারা মন্তব্য করলো যে সেটা একটা নিছক সুসাইড কেস? কিভাবে বলতে পারে? এবং সবচেয়ে বড় প্রশ্ন যে এত বড় ঘটনা ঘটার এতক্ষণ পরে কেন FIR দায়ের হলো, কেন FIR দায়ের করা হলো না, কেন আজকে পরিবাররা যখন সেখানে তার মেয়েকে দেখতে আসে তখন তাকে বডি দেখতে দেওয়া হয় না, কেন? কিছু কি লুকানোর চেষ্টা হচ্ছিল? কিছু কি তখন সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল? একটা নিষ্পাপ প্রাণ কিভাবে তাকে কেড়ে নেওয়া হলো, কিভাবে তাকে তার শরীরের ক্ষত বিক্ষত থেকে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু তারপরেও কে বা কারা এই কথা বলছে যে সেটা একটা নিছকই একটা সুসাইড কেস? আজকে এই নিয়ে যখন কলকাতা পুলিশ বারবার হর্ষিত হচ্ছে, কলকাতা পুলিশের ওপরে বারবার মানুষের ক্ষোভ উপচে পড়ছে, আজকে যখন সাংবাদিকদের মুখোমুখি হতে হয় কলকাতা পুলিশকে, আপনাদের আমি একটা ভিডিও দেখাচ্ছি। সেই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কলকাতা পুলিশের 4th ব্যাটালিয়ন ASI অনুপ দত্ত যখন তাকে প্রশ্ন করা হয় তখন তিনি কি তার ভারসাম্য হারিয়ে কি করছেন, দেখুন ভিডিওটাতে। এটা হচ্ছে কলকাতা পুলিশ, শুনুন কি সাংবাদিকের মুখোমুখি হয়ে কি করছেন তিনি। অনুবাবু একটু দাঁড়িয়ে যান, পড়ে যাবেন, দাঁড়িয়ে যান, পড়ে যাবেন, আস্তে যান, পড়ে যাবেন দাদা, পড়ে যাবেন, আস্তে নিচে কলকাতা পুলিশের ASI অনুপ দত্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে যখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে, তিনি প্রশ্নের উত্তর না দিতে পেয়ে ভারসাম্য হারিয়ে তিনি দৌড়চ্ছেন রীতিমতো।
কলকাতা পুলিশ দৌড়চ্ছে, একটা এত বড় ঘটনা ঘটে গেল, একটা নিষ্পাপ প্রাণ হারিয়ে গেল এবং তাকে যেভাবে হত্যা করা হলো তাই নিয়ে পুরো দেশ আজকে উত্তপ্ত। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে কত সোজাভাবে আজকে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জানানো হলো তাদের পরিবারকে যে মেয়েটি সুসাইড করেছে, এবং তারপরে যখন সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে হয় তখন কলকাতা পুলিশের এই অবস্থা, তারা দৌড়ে দৌড়ে পালাচ্ছে এবং সুপ্রিম কোর্টের মুখে বারবার কলকাতা পুলিশ ধর্ষিত হচ্ছে। আজকে আমাদের রাজ্যে কোন পজিশনে রয়েছে, আজকে কি অবস্থায় রয়েছে, আজকে আমরা কি আদৌ সিকিউর? এই নিয়ে আজকে সুকান্ত মজুমদার তিনি কটা প্রশ্ন রেখেছেন আজকে রাজ্য সরকারের মুখোমুখি তিনি কিছু প্রশ্ন রেখেছেন, সেটাও আপনাদেরকে আমরা আপনাদেরকে শোনাবো। শুনুন কি বলছেন রাজ্য সরকারকে, কি প্রশ্ন রাখেন সুকান্ত মজুমদার। যে কার আদেশে পরিবারকে হেলথ দপ্তর থেকে বা সেই মেডিকেল কলেজ থেকে ফোন করে জানানো হয়েছিল যে আপনার মেয়ে সুসাইড করেছে? দ্বিতীয় যে প্রশ্নটি করতে চাই, যে ডেড বডি অনেকক্ষণ ধরে পড়েছিল আপনারা জানেন, সেই ডেড বডিতে প্রায় 15খানা মার্ক ছিল, ইনজুরি ছিল, এক্সটার্নাল ইনজুরি আমরা যাকে বলি। পুরো ম্যাট্রেস ব্লাড বা রক্ত দ্বারা আচ্ছাদিত ছিল, রক্ত ভরেছিল, লেগেছিল তাতে। তারপরেও কেন যে হেলথ ডিপার্টমেন্ট মার্ডারের কমপ্লেন লঞ্চ করতে না বলে আনন্যাচারাল ডেথ এই কমপ্লেন সেখানে রুজু করার কথা বলে? তৃতীয় যে প্রশ্নটি করতে চাই, যে কেন যে মা বাবাকে 3 ঘন্টা ওখানে পৌঁছানোর পর 3 থেকে 3.5 ঘন্টা মা বাবাকে আটকে রাখা হয়েছিল, দেখা করতে দেওয়া হয়নি, তার মানে মেয়ের বডিকে দেখতে দেওয়া হয়নি? কেন এই পুলিশের তরফ থেকে এই বাধা দেওয়াটার কারণ কি ছিল? কারণটা আমরা একটু জানতে চাই। চতুর্থ যে প্রশ্ন, যে হসপিটালে ক্রাইম ঘটেছে এবং যে হসপিটালের কিছু কর্মচারী কে অপরাধী আমরা জানি না, কিন্তু তাদের রোল সন্দিগ্ধ, অথচ এই ধরনের হিনিয়াস ক্রাইমে সেখানেই কেন পোস্টমর্টমটা করানো হলো? পোস্টমর্টমটা কেন নিউট্রাল জায়গায় কেন করানো হলো না? ওই মেডিকেল কলেজ থেকে সরিয়ে অন্য কোনো মেডিকেল কলেজে করানো যেতে পারতো, রাজ্য সরকারের মেডিকেল কলেজে করানো যেত। এরপরের যে প্রশ্নটি করতে চাই, যে প্রশ্নটি গতকাল থেকে খুব উঠেছে এবং তার আগে গার্জিয়ান বলেছে, আমরাও মিডিয়েশনে বলেছি, শ্মশান, সেই শ্মশানের যিনি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তাকে পুলিশ তাড়াহুড়ো করছিল কেন বডি পুড়িয়ে দেওয়ার জন্য? কেন তার উপর প্রেশার ছিল? এরপরে 6 নম্বর যে প্রশ্নটি আমরা করতে চাই, যে আমাদের হেলথ মিনিস্টারকে, সম্মানীয় হেলথ মিনিস্টার, স্বাস্থ্যমন্ত্রী যিনি আছেন, যে ওনাকে আমরা এই প্রশ্নটা করতে চাই, ডক্টর সন্দীপ ঘোষ, উনি কি এমন আকাশচুম্বী গগনচুম্বী কাজ করেছিলেন যে তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার পর 4 ঘন্টার মধ্যে তাকে আবার অন্য একটি মেডিকেল কলেজে প্রিন্সিপাল পদে বহাল তবিয়তে তাকে বসানো হলো? কি এমন কাজ করেছেন উনি? আমরা এরপরে যে প্রশ্নটি করতে চাই, যে 14 তারিখ রাতে অর্থাৎ 14-15 সন্ধিক্ষণে যে কেন এতগুলো মানুষ হঠাৎ করে জড়ো হয়ে গেল এবং পুলিশকে কে ইনস্ট্রাকশন দিয়েছিল যে অপরাধীদেরকে ভেতরে ফ্রি রান দেওয়া হোক, যে যাও তোমরা যা পারো করো বাবা, তোমরা গিয়ে এটি মেডিকেল কলেজকে ভ্যান্ডালিজম করো? দ্বিতীয়, যে ফরেন্সিক রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি যে একটা থিক 150 গ্রাম মতো সাদা রঙের একটি তরল পদার্থ পাওয়া গেছে। তো এই পদার্থের ডিএনএ টেস্ট কি এখনো হয়েছে? করানো হয়েছে কি? না হলে কেন করানো হয়নি, তা আমরা এই প্রশ্নটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই। সুকান্ত মজুমদার যে প্রশ্নগুলো করলো, পরপর যে প্রশ্নগুলো রাখলো, আপনাদের কি মনে হয় এই প্রশ্নগুলো কি জাস্টিফাই করে না? এই প্রশ্নগুলোর কি কোনো যুক্তি নেই? এই প্রশ্নগুলো যখন বারবার রাজ্য সরকারের কাছে যখন কানে ঢুকছে, তারা শুনছে, ভারসাম্য হারিয়ে
স্বয়ং মুখ্যমন্ত্রী কি বলছেন, একজন চিকিৎসক, একজন লেডি চিকিৎসক, তার এইভাবে মৃত্যুর ঘটনাকে নিয়ে কি বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার শোনাই শুনুন। একটা মিথ্যে কথা বারবার বলতে বলতে লেবু কচলালে যেমন তেতো হয়, লেবু যত কচলাবেন রসটা বেরিয়ে যাওয়ার পর যদি আপনি লেবুটা বারবার কচলান সেই লেবুটা কিন্তু তেতো হয়ে যায়। শুনলেন তো, যে লেবুটা যত কচলাবে তত লেবুটা তেতো হয়ে যাবে। কেন কচলানোর কথা বলছেন? কারণ এই প্রশ্নগুলো উঠে আসছে, এই প্রশ্নগুলো বারবার কড়া নাড়ছে রাজ্য সরকারকে, রাজ্য সরকার নিতে পারছে না এই প্রশ্নগুলো। প্রথমে তিনি ধর্নায় নামলেন, তারপরে তিনি বললেন যে দোষীদের শাস্তি চাই, দোষীর ফাঁসি চাই। কিন্তু যে দোষী তাকে কি আদৌ খুঁজে বার করতে চান তিনি? আজকে যখন এই প্রশ্নগুলো উঠছে, এই প্রশ্নগুলো কি জাস্টিফাইড নয়? কেন একজন মৃত ব্যক্তিকে হসপিটাল থেকে জানানো হবে যে তিনি সুসাইড করেছেন? এর দায় কি স্বাস্থ্যমন্ত্রীর নয়? এর দায় কি মুখ্যমন্ত্রীর নয়? কেন যে ঘটনা সকালে ঘটেছে সেই ঘটনা, ভোরবেলার ঘটনা রাত্রির 11টার পরে এফআইআর নিতে হচ্ছে? সারা দিন ধরে এফআইআর নেওয়ার জন্য একটা সময় লেগে গেল? নাকি রাজ্য সরকার চাইছিলই না যে কোনোভাবে এফআইআর না হোক, এটাকে যাতে একটা সুসাইড কেস দেখিয়ে কেসটাকে ডিসমিস করে দেওয়া হয়? কাকে লোকানোর চেষ্টা করছে রাজ্য সরকার? আমাদের প্রশ্ন তো এখানে যে কাকে লোকানোর চেষ্টা করা হচ্ছে। বারবার রাজ্য সরকার হাইকোর্টের ভর্ৎসনা হচ্ছে, সুপ্রিম কোর্টের কাছে ভর্ৎসনা হচ্ছে, তাও রাজ্য সরকারের যে কথা আপনাদেরকে আমরা শোনাচ্লাম, এই নিয়ে আমরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছে সেটাও আপনাদের শোনাবো, শুনুন। ফিনান্সিয়াল ইরেগুলারিটির সঙ্গে তো মুখ্যমন্ত্রী নিজে যুক্ত। হেলথ ডিপার্টমেন্টে যে কাণ্ড কারখানা কিছু লোক করেছেন, মুখ্যমন্ত্রী নিজে যুক্ত। কারণ তার নির্দেশে নিম্নমানের হেলথ মেটেরিয়াল সাপ্লাই করা, টেন্ডার সিবিসি গাইডলাইন ভাইলেশন করা, নিজের পছন্দের কোম্পানিকে বিভিন্ন রেট জিনিস পাইয়ে দেওয়া এবং বাজারের থেকে বেশি অর্থে সেই সব টেন্ডার করানো এবং তাদেরকে পেমেন্ট করা। এই যে র্যাকেট গোটা পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে, এর জন্য দায়ী হচ্ছে মমতা ব্যানার্জি। কমপ্লিটলি সিট করেছে কিছু প্রমাণ লোপাট করার জন্য, যাতে মানি লন্ডারিং অ্যাক্টে এটি যদি কোথাও ঢুকে পড়ে, এটা আটকানোর জন্য করা হয়। এটা ইটস এ কনস্পিরেসি। এবং আমি কয়েকদিন যাক আপনাদের কাছে আমি মেটেরিয়াল দিয়ে দেবো, আমি আপনাকে মেটেরিয়াল দিয়ে দেবো, আমার কাছে সব মেটেরিয়াল আছে। এত কিছু ঘটনা ঘটার পরেও রাজ্য সরকারের কিন্তু কোনো এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে আমরা দেখছি না। শুনলেন তো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন। এবার আপনাদেরকে শোনাবো যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত কিছু শোনার পর তিনি কি বলছেন, তিনি কি উত্তর দিচ্ছেন, শুনুন। আমাকে আপনারা যা ইচ্ছে বলুন, আমার গায়ে ফসকা পড়বে না। আমি মার খেতে খেতে একটা জীবন্ত লাশ হয়ে গেছি। আমি যতদিন বাঁচবো মানুষের কাজ করব। আমাকে চমকানি দেখাবেন না সিপিএম বিজেপি, আমাকে ধমকানি দেখাবেন না সিপিএম বিজেপি। আমরা নির্বাচন না করে নিজে নিজে জিতে আসিনি, আমাদের নির্বাচন পরিচালনা করেছেন ইলেকশন কমিশন অ্যান্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। একটাও রাজ্য পুলিশ ছিল না, টোটালটাই সেন্ট্রাল পুলিশ। শুনলেন তো মুখ্যমন্ত্রী কি বললেন। একটা তরতাজা প্রাণ কিভাবে হারিয়ে গেল, কারা করলো, কিসের জন্য করলো, এর কি সঠিক তদন্ত হওয়া উচিত নয়? এর সঠিক তদন্তের জন্য মন প্রাণ থেকে আমাদেরকে সবাইকে ঝাঁপিয়ে পড়া উচিত নয়? আজকে বারবার কোর্টের দ্বারস্থ হতে হবে কেন? কেন আজকে তার পরিবারকে, তার মেয়েকে হারাতে হলো? এই সমস্ত প্রশ্নের উত্তর পুরো দেশবাসী খুঁজছে।
দর্শক আপনারা কি বলবেন? আপনাদের মতামত আমাদেরকে অবশ্যই জানাবেন। দেখতে থাকবেন 24 আওয়ার্স টিভি। নমস্কার।